নমস্কার বন্ধুরা, আমরা জানি বিগত এক দশক ধরে সারা পৃথিবী জুড়ে ভারতীয় সংস্কৃতির পুনর্জাগরণ হচ্ছে। আমরা ভারতের যোগব্যায়ামকে পুরো পৃথিবীতে পপুলার করেছি। বিশ্বের আন্তর্জাতিক লিডাররা গুড মর্নিং গুড আফটারনুনের বদলে নমস্তে অথবা নমস্কার বলতে শুরু করেছে। দুবাইয়ের মতো দেশে ভারতের সংস্কৃতি মোতাবেক বৃহৎ মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। এছাড়াও ইসকনের হাত ধরে সারা বিশ্বজুড়ে ভারতীয় সংস্কৃতি জোর কদমে প্রচার প্রসার হতে শুরু করেছে। শুধু কি তাই, মোগলদের আক্রমণে ধ্বংস হয়ে যাওয়া রাম মন্দিরকে আমরা আবার প্রতিষ্ঠা করতে পেরেছি। একইভাবে খিলজিদের আগুনে ধ্বংস হয়ে যাওয়া নালন্দা বিশ্ববিদ্যালয়কে 885 বছর পর নতুন করে আবারও প্রতিষ্ঠা করেছি। এই সবের মাধ্যমে আমরা ভারতের অতীত গৌরবকে পুনরায় প্রতিষ্ঠা করেছি। এছাড়াও গোটা পৃথিবীতে ধীরে ধীরে ভারতীয় সংস্কৃতির বীজ পুঁতে দিয়েছি। আর এবার ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে অলরেডি যে প্রাকৃতিক রাম সেতুটা রয়েছে, সেখানে আধুনিক প্রযুক্তি দিয়ে 23 কিলোমিটার লম্বা নতুন কংক্রিটের রাম সেতু বানানোর বিষয়ে ভারত এবং শ্রীলঙ্কা সরকারের মধ্যে কথাবার্তা চলছে। এখনো পর্যন্ত যে লেটেস্ট আপডেট রয়েছে যে রাম সেতু তৈরি হওয়াটা জাস্ট সময়ের অপেক্ষা। এখন এই রাম সেতু ভারত সরকার কেন তৈরি করতে চাইছে, এ ব্যাপারে কিন্তু নানা মুনির নানা মত রয়েছে। ভারত সরকার বলছে যে নতুন করে যখন আমরা রাম সেতু তৈরি করব, তখনই ভারত ও শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্য বৃদ্ধি পাবে। অর্থাৎ ভারত সরকারের মত অনুযায়ী এই নির্মাণটা সম্পূর্ণ অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেই হচ্ছে। কিন্তু অন্যদিকে শ্রীলঙ্কার মানুষ এই সেতুর মাধ্যমে ভারতীয় সংস্কৃতির সঙ্গে তাদের সংস্কৃতির যোগাযোগ আরও মজবুত হবে বলে কিন্তু অলরেডি খুশির আমেজ বইতে চলেছে তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে। এবার যারা জিওপলিটিক্স নিয়ে থিঙ্কিং করেন, তারা বলছেন এই পদক্ষেপটা শ্রীলঙ্কায় চীনের উপস্থিতিকে কাউন্টার করবার জন্য ভীষণ ভাইটাল একটা জিওপলিটিক্যাল ভারতের পক্ষ থেকে। এবার সমালোচকেরা বলছে এই নির্মাণটা নাকি অখণ্ড ভারত গড়ার জন্য প্রথম পদক্ষেপ ভারতের। এবার এই সবের মাঝে আপনারা বিভ্রান্ত যে এগুলির মধ্যে কোনটা সত্য আর কোনটাই বা মিথ্যা। তো আসুন আজকের এই একটি ভিডিওর মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে পুরো বিষয়টা বিস্তারিতভাবে বুঝে নিই। দেখুন, একদম যদি গোড়া থেকে শুরু করা যায়, তাহলে গোড়া থেকে শুরু করলে 1950 সালে আমরা প্রথমবার ভারতের পক্ষ থেকে কিন্তু একটা প্রপোজাল দেওয়া হয় শ্রীলঙ্কা সরকারের কাছে। অর্থাৎ ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে একটা কংক্রিটের সেতু যেন নির্মাণ করা যায়, যাতে করে দুই দেশের মধ্যে সড়ক এবং রেল যোগাযোগ স্থাপন করা যায়, দুই দেশের মধ্যে আমদানি এবং রপ্তানি যাতে করা যায়, আফটার অল ব্যবসা যেন বৃদ্ধি পায়। কিন্তু সে সময় শ্রীলঙ্কা সরকার এই প্রপোজালটাকে কিন্তু রিজেক্ট করে দেয়। শুধু যে শ্রীলঙ্কা সরকার এমনটা করেছিল তা কিন্তু নয়, সেই সঙ্গে ভারতীয় কিছু পরিবেশবিদও কিন্তু এই প্রপোজালটার ভীষণ রকম বিরোধিতা করেছিল। তার কারণ, যেখানে রাম সেতু তৈরি করা হবে বলা হয়েছিল, সেখানে অলরেডি কিন্তু প্রবাল প্রাচীর রয়েছে। আর প্রবাল প্রাচীর আমরা জানি সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য ভীষণ দরকারি। তো প্রবাল প্রাচীর ক্ষতি হয়ে যাওয়া মানে কিন্তু সামুদ্রিক বাস্তুতন্ত্রের বিরাট একটা ক্ষতি হয়ে যাওয়া। তারপর দীর্ঘদিন পরে কিন্তু 2015 সালে ভারতের সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি প্রস্তাব দেন যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এই 23 কিলোমিটার ব্রিজ তৈরি করবার জন্য 24,000 কোটি টাকা দিয়ে সাহায্য করতে রাজি হয়েছেন। মানে প্রজেক্টটাকে সম্পূর্ণ ফাইন্যান্স করার জন্য নিউ ডেভেলপমেন্ট ফান্ড থেকে 24,000 কোটি টাকা দিতে চাইছে। কিন্তু সে সময়েও শ্রীলঙ্কার বিরোধী পক্ষের নেতারা এই প্রস্তাবের বিরোধিতা করলে এই প্রজেক্টটা বাস্তবায়ন কিন্তু আর করা হয়নি। কারণ আমরা সবাই জানি সে সময় শ্রীলঙ্কা এবং চীনের মধ্যে একটা মধুর সম্পর্ক চলছিল। আর ঠিক তারপরের ঘটনাটাও আমরা কম বেশি সবাই জানি যে শ্রীলঙ্কা একটু একটু করে চীনের ঋণের ফাঁদে আটকে পড়ে এবং ঋণটা এমনভাবে চীনের কাছে বেড়ে যায়, তার ফাঁদে পড়ে কিন্তু শ্রীলঙ্কা তাদের হাম্বানটোটা বন্দরটাকে চীনের কাছে দীর্ঘমেয়াদীভাবে লিজ দিতে বাধ্য হয়। চীনের ফাঁদে পড়ে শ্রীলঙ্কা যখন দেউলিয়া হয়ে যায়, তখন আমরা সবাই জানি সেই ঘটনাটা, যে শ্রীলঙ্কার জনগণ কিন্তু বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নামে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের বাংলোয় আগুন ধরিয়ে দেয় এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট তখন শ্রীলঙ্কা ছেড়ে পালাতে বাধ্য হয়। আর সেই সময়েই কিন্তু ভারত সরকার শ্রীলঙ্কাকে সাহায্য করতে মাঠে নেমে পড়েছিল। অর্থাৎ ভারত শ্রীলঙ্কাকে আর্থিকভাবে সাহায্য করেছিল, খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করেছিল, পেট্রোল দিয়ে সাহায্য করেছিল। শুধু তাই নয়, শ্রীলঙ্কাকে দেউলিয়া থেকে বের করে আবার যাতে পুনর্শক্তিশালী আর্থিক অবস্থায় ফিরিয়ে আনা যায়, তার জন্য ঠিক যা যা করতে হয় ঠিক সেগুলি কিন্তু করেছিল ভারত সরকারের তরফ থেকে। India is the greatest partner of our recovery and stabilization. I think all the other countries put together had not done what India had done for us. 3.9 billion worth of US dollar worth of credit line had given us a lifeline to fight another day.
সেই সময় থেকেই শ্রীলঙ্কা এবং ভারতের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্কে পরিণত হয় এবং তারপরে ধীরে ধীরে 2019 সালে নীতিন গডকরি পুনরায় এই প্রস্তাবটা দিলে শ্রীলঙ্কা সরকার কিন্তু রাজি হয়ে যায়। এই বিষয়ে একটা কমিটি গঠন করা হয়, বিশেষজ্ঞ কমিটি। দুই দেশের বিশেষজ্ঞদের নিয়ে এই কমিটিটা গঠন করা হয়। একটা বিশেষজ্ঞ কমিটি কিন্তু অলরেডি গঠন হয়ে যায় এবং এই বিশেষজ্ঞ কমিটিতে পরিবেশবিদ যেমন ছিলেন, বিজ্ঞানীরা যেমন ছিলেন, ইঞ্জিনিয়াররাও কিন্তু তেমনি ছিলেন। এই ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, পরিবেশবিদ ও অর্থনীতিবিদরা কিন্তু সবাইকে নিয়ে গঠিত এই কমিটি দীর্ঘ 5 বছর ধরে চুলচেরা বিশ্লেষণ করার পর জানিয়েছে কিভাবে এবং কোন পদ্ধতিতে ব্রিজটা তৈরি করলে শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে যে প্রাকৃতিক প্রবাল প্রাচীরটা রয়েছে তার ওপরে কোনো প্রকার আঁচ পড়বে না, অথচ ব্রিজটাও বানানো সম্ভব হবে। এই বিশেষজ্ঞ কমিটি যখন সবুজ সংকেত দিল, এই সবুজ সংকেতটা পাওয়ার পরে ভারত ও শ্রীলঙ্কা কিন্তু একটা চুক্তি স্বাক্ষর করার দিকে কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে। তো আশা করছি আপনারা এতটুকুন ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন আমরা যদি মানচিত্রটা দেখি, এখানে দেখতে পাবো ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে একটা পাতলা রেখা দেখা যাচ্ছে। এটাই হচ্ছে আসলে কিন্তু রাম সেতু। যেই রাম সেতুর বর্ণনা রামায়ণে রয়েছে। এখানে রাম সেতুকে ঘিরে বর্তমানে আমরা জানি একটা প্রবাল প্রাচীর রয়েছে, অর্থাৎ কোরাল প্রাচীর রয়েছে। আর এই কোরাল প্রাচীর কিন্তু সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে, এটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি। তাই প্রবাল প্রাচীর নষ্ট হওয়াটা কিন্তু অপূরণীয় একটা ক্ষতি, এটাও কিন্তু আমরা প্রত্যেকে কম বেশি জানি। তাই পরিবেশবিদরা যখন এই বিষয়ে গ্রিন সিগন্যাল দিল যে কিভাবে করলে এই প্রবাল প্রাচীরটাকে রক্ষা করা যাবে, তারপরেই কিন্তু আমরা ধীরে ধীরে এগোচ্ছি। তারপরেও প্রশ্ন উঠছে, সমুদ্রের ওপর দিয়ে 23 কিলোমিটার দীর্ঘ একটা ব্রিজ বানাতে গিয়ে ইঞ্জিনিয়ারদের তো অনেক কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তো সেই চ্যালেঞ্জগুলোকে ইঞ্জিনিয়াররা কিভাবে ফেস করবে, এবং অবশ্যই প্রশ্ন উঠছে যে রাম সেতু হয়ে গেলে ভারত ও শ্রীলঙ্কা এই দুই মিত্র দেশ একই সঙ্গে কিভাবে বেনিফিট পাবে। দেখুন, রাম সেতুটাকে আমরা যদি জিওগ্রাফিক্যালি দেখি, যে রাম সেতুর শুরুটা হয়েছে ভারতের ধনুষ্কোটি থেকে। ইসরোর ডেটা অনুযায়ী এখানে 103টি ছোট ছোট দ্বীপের সমষ্টিতে 48 কিলোমিটার দীর্ঘ এই রাম সেতুটা কিন্তু রয়েছে। এই কোরাল দ্বীপগুলি ধনুকের মতো বাঁকা বলেই কিন্তু এটা 48 কিলোমিটার দীর্ঘ। যদি আমরা সোজা ব্রিজ বানাতে পারতাম তাহলে 15 কিলোমিটার দীর্ঘ হলেই কিন্তু আমাদের সরাসরি শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে এই ব্রিজটা তৈরি হয়ে যেত। কিন্তু আমরা যেহেতু প্রবাল প্রাচীরটাকে রক্ষা করব, তাই এই প্রবাল প্রাচীরগুলোকে এড়িয়ে গিয়ে একটু আঁকাবাঁকা ব্রিজ যেহেতু আমরা তৈরি করব, তাই এর জন্যই কিন্তু ব্রিজের দৈর্ঘ্যটা হবে 23 কিলোমিটার। আশা করছি এই ব্যাপারটিও আপনারা বুঝতে পেরেছেন। এখানে একটা ইন্টারেস্টিং কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এই ভারতের ধনুষ্কোটির কাছাকাছি অবস্থিত স্বামী নারায়ণ মন্দির নামে একটা মন্দির রয়েছে। এই মন্দিরের পুরনো রেকর্ড অনুযায়ী 1480 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত এই যে 103টি দ্বীপ আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন, এই 103টি দ্বীপই কিন্তু সমুদ্রের ওপরে ছিল, মানে জলস্তরের ওপরে ছিল। ফলে সেই সময় পর্যন্ত কিন্তু এই দ্বীপগুলির ওপর দিয়ে চাইলে ভারত থেকে শ্রীলঙ্কায় যাওয়া যেত। কিন্তু পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ের কারণে এদের মধ্যে কিন্তু অধিকাংশ দ্বীপই জলের তলায় চলে গেছে, অর্থাৎ বাকিগুলো কিন্তু অর্ধ নিমজ্জিত অবস্থায় রয়েছে। এর ফলে কিন্তু এখন বর্তমানে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ডিরেক্ট কানেক্টিভিটিটা কিন্তু এখন আর নেই। আই হোপ এই ইন্টারেস্টিং ডেটাটাও আপনারা জানলেন এবং বুঝলেন। এবার একটু কিন্তু হিসেবের ব্যাপারটাও আপনাদের সামনে আলোচনা করতে হবে। এই যে দীর্ঘ 23 কিলোমিটার ব্রিজটা আমরা তৈরি করতে চলেছি, এর জন্য খরচ কতটা লাগবে? এর আগেই বললাম, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক 24,000 কোটি টাকা পুরোটাই ফাইন্যান্স করবে বলেছে, মানে খরচটা হচ্ছে 24,000 কোটি টাকা। এবং সময়টাও ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ। তো সময় কতটা লাগবে এই হিসেবে ইঞ্জিনিয়াররা বলেছে যে মোটামুটি 4 বছরের মতন কিন্তু সময় লাগবে এই 23 কিলোমিটার দীর্ঘ ব্রিজটা তৈরি করতে। আমাদের সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি যে মাপের একজন মন্ত্রী, তিনি যেভাবে গোটা ভারতের রোড নেটওয়ার্ক তৈরি করেছেন, তাতে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে 4 বছরের কম সময়ে কিন্তু এই ব্রিজটা তৈরি হয়ে যাবে। এবার যে সবচেয়ে বড় পয়েন্টগুলি যেগুলি আপনাদের সামনে আলোচনা করতে হবে, সেটা হচ্ছে রাম সেতুটা যদি তৈরি হয় তাহলে ভারত এবং শ্রীলঙ্কার কিভাবে বেনিফিট হবে। দেখুন, শ্রীলঙ্কা বৌদ্ধ ধর্মাবলম্বী একটা দেশ, আমরা প্রত্যেকেই জানি। আর বৌদ্ধ এবং জৈনদের প্রচুর যে তীর্থক্ষেত্র, সেগুলি কিন্তু আমাদের ভারতের উত্তরাঞ্চলে এবং নেপালে কিন্তু রয়েছে। অর্থাৎ বলা যেতে পারে সারা ভারতবর্ষেই কিন্তু বৌদ্ধ এবং জৈনদের যে তীর্থক্ষেত্র, সেগুলি কিন্তু টোটাল ভারতবর্ষেই রয়েছে। তাই অধিকাংশ শ্রীলঙ্কান মানুষ যখন ভারতবর্ষে তীর্থ করতে আসে, তখন কিন্তু তাদেরকে ফ্লাইটে করে আসতে হয়। তাতে খরচটাও কিন্তু বেশ ব্যয়বহুল।
এখন যদি রাম সেতুটা তৈরি হয়ে যায়, তাতে রোড এবং রেল কানেক্টিভিটিটা যদি তৈরি হয়ে যায়, তাহলে অনেক বেশি সংখ্যক পর্যটক, অনেক বেশি তীর্থযাত্রী কিন্তু অনেক কম খরচে শ্রীলঙ্কা থেকে ভারতে যে বৌদ্ধ এবং জৈন তীর্থক্ষেত্রগুলি রয়েছে এখানে কিন্তু আসতে পারবে। এতে করে শ্রীলঙ্কার বাসিন্দারা যেমন তীর্থযাত্রা করতে পারবে কম খরচে, তেমনি করে কিন্তু ভারতের অর্থনীতিতে অনেক এক্সট্রা টাকা কিন্তু ঢুকবে। শুধুমাত্র যে ভারতের অর্থনীতি চাঙ্গা হবে এমনটা কিন্তু কোনো রকম বিষয় নয়। আমরা জানি শ্রীলঙ্কা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি অতি সুন্দর দেশ, আর প্রতি বছর ভারত থেকে প্রচুর পর্যটকরা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের টানে শ্রীলঙ্কা যায়। তো এই রাম সেতুর মাধ্যমে রোড এবং ট্রেন কানেক্টিভিটিটাও যদি হয়ে যায়, তাহলে বিশেষজ্ঞরা বলছে ভারত থেকে বর্তমানে যে পর্যটকরা শ্রীলঙ্কাতে যাচ্ছে এর থেকে প্রায় 5 থেকে 6 গুণ বেশি পর্যটকরা ভারত থেকে শ্রীলঙ্কা ভিজিট করবে। আর এতে করে অর্থনীতিতে প্রসার ঘটবে শ্রীলঙ্কার, ফলে দুই দেশই কিন্তু অর্থনীতিতে সমৃদ্ধ হবে। আর সবচেয়ে বড় সুবিধা ভারতের যেটা হবে সেটা আমরা প্রত্যেকেই জানি যে ভারতে কিন্তু মেজর পোর্ট রয়েছে, বড় বড় বন্দর রয়েছে, টোটাল মিলিয়ে 12টা বন্দর রয়েছে, এবং এই বন্দরগুলির মধ্যে অধিকাংশ বন্দরই কিন্তু গভীর বন্দর নয়, যার ফলে বড় জাহাজগুলি কিন্তু আমাদের বন্দরগুলিতে ঢুকতে পারে না। তো আমরা তখন কি করি, আমরা বড় জাহাজগুলিকে কিন্তু শ্রীলঙ্কার কলম্বিয়া বন্দরে ভেড়াই এবং সেখানে খালি করি, তারপর ছোট ছোট জাহাজে করে ওইখান থেকে মালপত্র নিয়ে কিন্তু আমাদের বন্দরে আমরা নিয়ে আসি। তার ফলে ভারতের কিন্তু এক্সট্রা একটা অনেক টাকা খরচ হয়ে যায়। এখন শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে যদি রোড এবং রেল যোগাযোগ হয়ে যায় এই রাম সেতুর মাধ্যমে, তাহলে ওই যে কলম্বিয়া বন্দরে বড় বড় জাহাজগুলি ঢোকে সেখান থেকে মালপত্র খালি করে কিন্তু খুব অনায়াসেই আমরা রেল অথবা মাল পরিবহনকারী ট্রাকে করে ভারতে নিয়ে আসতে পারবো। সেক্ষেত্রে আমদানিকৃত বস্তু ভারতের বাজারে অনেক কমে যাবে, ইনফ্লেশন অনেকটা কমে যাবে, আর সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজটা হবে সেটা হচ্ছে শ্রীলঙ্কার মানুষ এবং ভারতের মানুষের মধ্যে পিপল টু পিপল কানেকশনটা কিন্তু বেড়ে যাবে। মানুষে মানুষের সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি হবে, ব্যবসা বাণিজ্যের সম্পর্ক স্থাপন হবে, বন্ধুত্বপূর্ণ ভাব তৈরি হবে, সামাজিক সম্পর্ক স্থাপন হবে, যোগাযোগ বৃদ্ধি পাবে, এমনকি শ্রীলঙ্কান ছেলে মেয়েদের সাথে ভারতের ছেলে মেয়েদের বিয়ে দেওয়াটাও হয়ে যাবে। এবার এভাবেই কিন্তু সামাজিকভাবে সম্পর্ক বাড়তে বাড়তে সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি হতে হতে যদি কোনো একদিন শ্রীলঙ্কা আমাদের মহান ভারতবর্ষের সাথে মিশে যেতে চায় তো যাবে, কারণ অখণ্ড ভারত গঠন করা এটা তো আমাদের ঘোষিত লক্ষ্য, তাই না? তো আমাদের ভারত মাতাকে আমরা পরম বৈভবশালী দেখতে চাই, আমাদের ভারত মাতাকে আমরা অখণ্ড ভারত হিসাবে দেখতে চাই, আর এই আশা নিয়েই তো আমরা প্রতিটি ভারতবাসী বেঁচে আছি, তাই তো? এই বিষয়ে কি বলেন আপনারা? আর এটাই যদি অখণ্ড ভারত গড়ার প্রথম পদক্ষেপ হয়ে থাকে তাতে অসুবিধার তো কিছু নেই, কারণ ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এটাই তো আমাদের ঘোষিত লক্ষ্য। এই রাম সেতু নির্মাণ নিয়ে আপনাদের মূল্যবান বক্তব্য কি রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আপনার প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানিয়ে দেবেন। আর বিভিন্ন জিওপলিটিক্সের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।